নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকেও আমরা একটা হট টপিক নিয়ে আলোচনা করব। সম্প্রতি ভারত আর কাতারের মধ্যে যে আন্তর্জাতিক সম্পর্ক আছে সেই সম্পর্কে বিবাদ দেখা দিয়েছে, আর সেই নিয়েই কিন্তু বিশ্বের রাজনীতি তোলপাড় হয়েছে। কী জন্য হঠাৎ করে ভারত আর কাতারের সম্পর্ক খারাপ হলো, আর এফেক্টটাই কী হয়েছে, তার ফলাফল কী হতে পারে, তা কিন্তু আজকের ভিডিওতে দেখে নেব। তো ভিডিও ইন্ডিয়া অ্যান্ড কাতার রিলেশনশিপ টেনশন। নিউজে আসছে যে কাতার ভারতের 8জন প্রাক্তন নেভি অফিসারের মৃত্যুদণ্ড দিয়েছে কে? কাতার কোর্ট। আর তার ফলেই কিন্তু নিউ দিল্লি আর দোহা যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপে টেনশন দেখা দিয়েছে, বিবাদ তৈরি হয়েছে। সেই নিয়েই রাজ্য এবং আন্তর্জাতিক রাজনীতি তোলপাড় হয়েছে। এখন দেখে নেব কেনই ভারতের প্রাক্তন 8জন নৌসেনার অফিসারকে এই চরম শাস্তি দিয়েছে কাতার। শোনা যাচ্ছে যে 8জন প্রাক্তন নেভি অফিসার, যা কাতারের একটি বেসরকারি সংস্থা আল দোহারে কাজ করত, যার নতুন নাম হয়েছে দোহার গ্লোবাল। আগে নাম ছিল আল দোহার গ্লোবাল টেকনোলজি, এখন নাম হয়েছে দোহার গ্লোবাল। এখন এরা একটি প্রাইভেট সংস্থায় কাজ করত। এই প্রাইভেট সংস্থার কাজ কী ছিল? এই প্রাইভেট সংস্থার কাজ ছিল যে হেল্প নোভাল সার্ভিস অফ কাতার, কাতারের যে নৌবাহিনী আছে তাদেরকে সাপোর্ট করা, তাদের ট্রেনিং স্কিল বা তাদের উন্নত প্রযুক্তিতে পরামর্শ দান করা। আর সেখানেই এরা কাজ করত। হঠাৎ করে কাতারের যে ইন্টেলিজেন্স ব্যুরো আছে তারা এদেরকে গ্রেপ্তার করেছে। কী কারণে গ্রেপ্তার করেছে? স্পাই অর্থাৎ চরবৃত্তি করার জন্য। অ্যাকচুয়ালি তারা কী অপরাধ করেছে সেটা এখন গোটা বিশ্বের কাছে অজানা। শুধু তাই নয়, ভারত সরকারের কাছে অজানা। তাই ভারত সরকার বলেছে এর এই মৃত্যুদণ্ড দেওয়াতে তারা একবারে শকড হয়ে গেছে, অর্থাৎ চমকে গেছে বা অবাক হয়েছে। এই প্রবাসী ভারতীয়দেরকে কবে গ্রেপ্তার করা হয়েছে? যেটা জানা যাচ্ছে যে প্রবাসী ভারতীয় 8জন নেভি অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে আগের বছর, অর্থাৎ 2022 সালে 30শে অগাস্ট। এবং এই খবর ভারতীয় এমবেসি অর্থাৎ দূতাবাসকে দিয়ে হয়েছে 1 মাস পরে, যেটাও রহস্যজনক। সাধারণত কোনো প্রবাসী ভারতীয় বা কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে সেই নির্দিষ্ট দেশের দূতাবাসকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। এখানে 1 মাস বাদে খবর দিয়েছে। কেন 1 মাস বাদে খবর দেওয়া হলো তাও কিন্তু রহস্যজনক। তারপর এদেরকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছে, অর্থাৎ এই 8জন নেভি অফিসারকে এক একজনকে আলাদা আলাদা সেলে রাখা হয়েছে। তাদেরকে একই সেলে রাখা হয়নি, যাতে তারা নিজেদের মধ্যে পরামর্শ করতে না পারে। তারপর তাদেরকে ভারতে তাদের যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলিদের সঙ্গে এদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। তারপরে শুরু হয়েছে বিচার অর্থাৎ ট্রায়াল। কবে শুরু হয়েছে? 2023-এ 29শে মার্চ। কিন্তু এই যে 8জন অফিসারকে গ্রেপ্তার করা হয়েছিল, এদের সাথে এই যে নির্দিষ্ট কোম্পানিটি অর্থাৎ আল দোহার, এদের মালিককেও গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু এদের কোম্পানির যে হেড অর্থাৎ প্রধান, তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়, কিন্তু ভারতীয় অফিসারদেরকে কিন্তু ছাড়া হয়নি। এরপরে কাতারে ভারতের এমবাসির অফিসাররা এদেনাদের সঙ্গে জেলে গিয়ে দেখা করেন এবং রিসেন্টলি 26শে অক্টোবর 2023 বন্দি থাকা এই 8জন অফিসারদেরকে মৃত্যুদণ্ড অর্থাৎ ডেথ সেন্টেন্সের রায় ঘোষণা করে কাতারের কোর্ট। আর যে রায় দেখে ভারত পুরো শক হয়ে গেছে বা চমকে গেছে। কেন চমকে গেছে সেটাও জানবো। তার আগে দেখে নেব এই 8জন নেভি অফিসারের মধ্যে কাদের কাদের নাম আছে। এই 8জনের মধ্যে নাম আছে নবতেজ সিং গিল, সৌরভ ভাসিত, বীরেন্দর কুমার, সুগাঙ্কার পালাকার, সঞ্জীব গুপ্ত, অমিত নাগবাল, সেইলার রাজেশ আর পূর্ণেন্দু তিওয়ারি। অর্থাৎ 7জন ক্যাপ্টেন আর একজন হচ্ছে নাবিক, সে হলো রাজেশ। এদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই পূর্ণেন্দু তিওয়ারি, কারণ পূর্ণেন্দু তিওয়ারিকে ভারত সরকার 2019 সালে 9ই জানুয়ারি প্রবাসী ভারতীয়ের সম্মান দিয়েছিল। কী কারণে দেওয়া হয়েছিল? আমরা জানি যে প্রবাসী ভারতীয় সম্মান দেওয়া হয় যে দেশে আছে সে দেশের সাথে ভারতের সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে সে যদি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এখানে দেখা যাচ্ছে যে পূর্ণেন্দু তিওয়ারি এই সম্মান পেয়েছিলেন, অথচ তাকে গ্রেপ্তার করেছে কাতার সরকার, যেটা খুব রহস্যজনক। এমনকি পূর্ণেন্দু তিওয়ারির বোন প্রথম সোশ্যাল মিডিয়ায় বলেন যে এই গ্রেপ্তারের বিরুদ্ধে ভারত সরকারের স্টেপ নেওয়া উচিত। এখন
কেন এদেরকে গ্রেপ্তার করা হলো? জানা যাচ্ছে যে 2021 সালে কাতারের সাথে ইটালির একটা গোপন চুক্তি হয় বা ডিল হয়, কি নিয়ে? সাবমেরিন নিয়ে, যে ইটালির কাছ থেকে কাতার সাবমেরিন কেনার জন্য এটি চুক্তি করে। এখন দেখব এই বিবাদে যারা যারা যুক্ত তাদের সাথে ভারতের সম্পর্ক কেমন। আমরা জানি যে ইন্ডিয়ার সঙ্গে কাতারের সম্পর্ক কিন্তু আগে খুব ভালো ছিল, কারণ কাতারে গেছেন, কাতারের যে আমির এবং প্রাইম মিনিস্টার একাধিকবার ভারতে এসছে, এমনকি ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু কাতারে গেছেন, বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর কিন্তু কাতারে গেছে, এমনকি কাতারে যে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে সেখানেও নাকি ভারতীয় সেনাবাহিনী এবং বিভিন্ন যে অফিসাররা তারাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। হঠাৎ করে সেই কাতারের সঙ্গে ভারতের সম্পর্ক কেন তিক্ত হলো, তাও খুব রহস্যজনক ব্যাপার। আর কি, ইন্ডিয়ার সাথে ইটালির সম্পর্ক কিন্তু ভালো নেই, নট গুড। অন্যদিকে কাতারের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক খারাপ, কারণ মেন ব্যাপারটা হচ্ছে প্যালেস্টাইন কেস। যেহেতু কাতার আরব কান্ট্রি, আর ইসরায়েলের যে প্যালেস্টাইনের উপর যে অত্যাচার, সেই নিয়ে কাতারের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কিন্তু খুব খারাপ। যেটা জানা যাচ্ছে যে কাতারের যে নিউজ মিডিয়া আছে, আল জাজিরা নিউজ, সেই নিউজ মিডিয়া প্রকাশ করেছে যে এই যে ইন্ডিয়ান নেভি অফিসাররা আছে তারা রিপোর্ট দিয়ে দিয়েছে কাকে? ইসরায়েলকে। কিসের গোপন রিপোর্ট ইসরায়েলকে দিয়েছে যে ইটালির সঙ্গে কাতারের যে সাবমেরিন ডিল হয়েছে তার রিপোর্ট এই নেভি অফিসাররা গোপনে দিয়েছে ইসরায়েলকে, আর তার ফলেই কিন্তু কাতার রেগে গেছে। আমরা জানি যে ইন্ডিয়ার সাথে ইসরায়েলের সম্পর্ক কিন্তু ভালো, আর ইসরায়েলের সাথে কাতারের সম্পর্ক খারাপ। সেই কারণেই হয়তো ইন্ডিয়ান অফিসারদেরকে গ্রেপ্তার করেছে কাতার। কী কারণে গ্রেপ্তার করেছে? স্পাই অন কাতার সিকিউরিটি, কাতারের যে নিরাপত্তা আছে তার উপরে গুপ্তচর করার জন্য বা চরবৃত্তি করার জন্য। এখন বিশেষজ্ঞরা বলছে এই ঘটনা তো 1 বছরের আগে, কিন্তু হঠাৎ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার একটা এফেক্ট কিন্তু হতে পারে রিসেন্টলি ইসরায়েলের প্যালেস্টাইন যুদ্ধের জন্য। কারণ ইসরায়েলের প্যালেস্টাইন যুদ্ধে ভারত সাপোর্ট করেছে ইসরায়েলকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। অনেকে বলছেন ভারত সরকার এখানে খুব তাড়াহুড়ো করে ফেলেছে, অর্থাৎ র্যাপিডলি করে ফেলেছে, কারণ এর ফলে প্যালেস্টাইনের যে সাপোর্টাররা আছে অর্থাৎ আরব কান্ট্রিরা, যারা কিন্তু ভারতকে অপছন্দ করছে। কারণ জানি যে লাস্ট কয়েক বছরে আরব কান্ট্রিগুলি ইউএই, সৌদি আরব, কাতারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো হয়েছে, অর্থাৎ ভারত এখানে তাড়াহুড়ো করতে গিয়ে হয়তো একটু ভুল করে ফেলেছে। ভারত যখন জানতে পেরেছে যে আরব কান্ট্রিগুলি ইসরায়েলকে সাপোর্ট করার জন্য খারাপ নজরে দেখছে, তখন ভারত আবার নতুন করে ড্যামেজ কন্ট্রোল করার জন্য প্যালেস্টাইনকে তারা রিলিফ ফান্ড পাঠিয়েছে, অর্থাৎ বস্ত্র, খাদ্য, ওষুধ এসব পাঠিয়েছে রিসেন্টলি। বিশেষজ্ঞরা মনে করছে যে ভারতের আরও কেয়ারফুল হওয়া উচিত ছিল ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধে কাকে সাপোর্ট করব সেই নিয়ে। কারণ ভারতও কিন্তু বারবার পাক অকুপাইড কাশ্মীরকে আটকে রাখার জন্য পাকিস্তানের বিরুদ্ধে বারবার আওয়াজ তুলেছে, আবার এখানে আবার ইসরায়েল প্যালেস্তাইনের জায়গা আটকে রেখেছে, ব্যাপারটা পুরো উল্টো হয়ে যাচ্ছে। সেই কারণেই ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কিন্তু প্যালেস্তাইনকে সাপোর্ট করেছিল যে ইসরায়েলে উচিত প্যালেস্তাইনের জায়গা ছেড়ে দেওয়ার জন্য। এমনকি আগে প্রিভিয়াসলি ভারত এই ইসরায়েল আর প্যালেস্তাইন যুদ্ধে সবসময় সমস্যার সমাধান করার জন্য দুজনকেই সাপোর্ট করেছে, দুজনের বিবাদ মেটানোর জন্য একটা কমন পথ বের করার জন্য। এখানে তাড়াহুড়ো করে ইসরায়েলকে সাপোর্ট করেছে, এটা হয়তো কাতারের পছন্দ হয়নি, সেই জন্য হয়তো কাতার ইন্ডিয়ান নেভি অফিসারদের বিরুদ্ধে আরও কড়া মনোভাব গ্রহণ করেছে। এখন এই যে ভারত আর কাতারের মধ্যে সম্পর্ক অবনতি ঘটেছে, এর এফেক্ট কি ঘটতে পারে? ব্যাপক এফেক্ট পড়তে পারে ট্রেড অ্যাফেয়ার অর্থাৎ বাণিজ্যে। কারণ এলএনজি অর্থাৎ লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, যা তো মানে পেট্রোলিয়ামের বদলে জ্বালানি হিসাবে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই লিকুইফাইড ন্যাচারাল গ্যাসে পলিউশন কিন্তু কম, আর ভারত সরকার এই যে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস আছে তার 50% ইম্পোর্ট করে কাতার থেকে, এবং ভারতীয় সংস্থা পেট্রোনেট কাতারের সঙ্গে এই এলএনজি ইম্পোর্টের জন্য লং টার্ম ডিল করেছে, অর্থাৎ চুক্তি করেছে, এবং যে চুক্তি 2028 পর্যন্ত চলবে। অন্যদিকে ভারত লক্ষ্য রেখেছে যে 2023 সালে পেট্রোলের বদলে এই এলএনজির ব্যবহারকে দ্বিগুণ বাড়াবে।
অন্যদিকে যেহেতু কাতার এলএনজির একটি গুরুত্বপূর্ণ ভাণ্ডার, সেই কারণে বিশ্বের অন্যান্য দেশগুলি চায়না, জার্মানি, ফ্রান্স এরা কাতার থেকে এলএনজি ইম্পোর্ট করার জন্য লং টার্ম চুক্তি করছে। সেখানে এই ঘটনার জন্য যদি ভারত আর কাতারের সম্পর্ক অবনতি হয়, তাহলে হয়তো কাতার 2028 সালে এই চুক্তিকে আবার রিনিউয়াল করবে না। তাহলে কিন্তু ভারত ব্যাপক সমস্যায় পড়বে, ভারতের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে। অন্যদিকে এই মুহূর্তে যে এনআরআই অর্থাৎ নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান, এরা কাতারে প্রচুর পরিমাণে বাস করছে, অর্থাৎ প্রবাসী ভারতীয় যারা কাতারে বাস করছে, তারা কিন্তু খুব সমস্যায় পড়বে দুই দেশের সম্পর্ক অবনতি হলে। এই হচ্ছে দুই দেশের এখন সমস্যা। এখন এই সমস্যার সমাধান করার জন্য ভারত কি করতে পারে, যেখানে দুই দেশের সম্পর্ক ভালো থাকবে, আবার 8 জন অফিসার তারা মুক্তি পাবে, তাদেরকে বাঁচানো যাবে। প্রধান উপায় হচ্ছে যে ভারত কাতারের সঙ্গে একটি চুক্তি করেছিল, যা চুক্তি হলো ট্রান্সফার অফ সেন্টেন্সড পারসন, অর্থাৎ দুই দেশে থাকা যে সমস্ত ব্যক্তিদের শাস্তি হবে তাদেরকে নিজের দেশে ফিরিয়ে দেওয়া হবে, বাকি শাস্তি জীবন সে নিজের দেশে কাটাবে। এটা হলো 2015 সাল। ভারত এটাতে চেষ্টা করতে পারে যে এই 8 জন অফিসারকে এদের শাস্তি আমাদের দেশে হবে, আমাদেরকে ফিরিয়ে দিন এই চুক্তি অনুযায়ী। কিন্তু তার আগে যে কোনোভাবে এই 8 নেভি অফিসারের মৃত্যুদণ্ডকে বাতিল করতে হবে, কারণ এই চুক্তি অনুযায়ী যদি তাদেরকে ভারতের ফিরিয়ে দেওয়া হয় এবং তাদের যদি মৃত্যুদণ্ড বহাল থাকে, তাহলে ভারতে এসে তাদের মৃত্যুদণ্ড দিলে কিন্তু সেটা খুবই খারাপ হবে। আর একটা কি চুক্তি আছে ভারতের সাথে কাতারে, যা হলো ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট। যেহেতু এই নেভি অফিসাররা ডিফেন্সের কাজে যুক্ত ছিল, তাহলে এই এগ্রিমেন্টটাকে ভারত কাজে লাগাতে পারে, যা 2008 সালে হয়েছিল। 5 বছর অন্তর অন্তর এই এগ্রিমেন্ট রিনিউয়াল করা যায়। লাস্ট 2018 সালে রিনিউয়াল হয়েছে, আবার 23 সালে রিনিউয়াল হবে। তো ভারত যদি এটাকে 23 সালে রিনিউয়াল করতে পারে, তাহলে এটাকে কাজে লাগাতে পারবে, যেখানে এই 8 জন অফিসার মুক্তি পেতে পারে। আর কি, যদি এগুলো ফেল করে, তাহলে ভারতকে শেষমেশ কোথায় যেতে হবে, কোথায়, ইন্টারন্যাশনাল কোর্ট জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, যেটা হচ্ছে নেদারল্যান্ডের দ্য হেগে। এখানে যদি ভারত ঠিক মতো তাদের প্রসিডিং করতে পারে বিচার ব্যবস্থায়, তাহলে সেই কুলভূষণ যাদবের মতো এই 8 জন অফিসারকে ভারত ছাড়াতে পারবে। আর এত কিছু বাদেও ভারত চাইছে ধীরের চলনীতিতে, কারণ কাতারের সঙ্গে সম্পর্ক যাতে উন্নত হয় সেই চেষ্টা করছে। যেটাকে চালাতে গেলে গুরুত্বপূর্ণ আরেকটি পদক্ষেপ, যা পদক্ষেপ হলো 2 দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক। নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার বা রাষ্ট্রপতি বা বিদেশ মন্ত্রীর সাথে ওই দেশের যে আমির আছে অর্থাৎ তামিম বিন আহমেদ, কিংবা যে প্রধানমন্ত্রী আছে হচ্ছে মোহাম্মদ বিন জাসিম আল থানি, এর সাথে যদি মিটিং হয়, অর্থাৎ টেবিলে যদি আলোচনা করে সমস্যা মিটিয়ে দিয়ে যায়, সেটাই সব থেকে ভালো হবে। কিন্তু এখন ভারত সরকারের কাছে চ্যালেঞ্জ যে তারা কিভাবে এটা সমস্যার সমাধান করবে, কারণ ঘরে বাইরে ভারত সরকার চাপে আছে। এখন যেমন বাইরে যেমন চাপে আছে, অর্থাৎ কাতারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, সেরকম ঘরেও কিন্তু খারাপ আছে। কারণ বিরোধীরা 2024 ভোটের আগে এই মোদী সরকারকে আক্রমণ করতে শুরু করেছে। কারণ আগে মোদী সরকারের বৈদেশিক নীতির ভুলের জন্য কানাডার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, আবার এখন হতে চলেছে কাতারের সঙ্গে। এখন ঘরে বাইরে মোদী সরকার কিভাবে নিজেকে বাঁচাতে পারে, তার উপরে নজর আছে রাজ্য, দেশ থেকে আন্তর্জাতিক মহলের। এই হলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।